একাদশ শ্রেণীর একটা চ্যাপ্টার রয়েছে ঘর্ষণ। আজকে আমরা এই ঘর্ষণ বিষয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ঘর্ষণ কাকে বলে। আমি আগে প্রথমে সংজ্ঞাটা পড়ছি, তারপর তোমাদেরকে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যে কোনো তল যখন অপর তলের সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন একটা তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বা ঘর্ষণ বল বলে। অর্থাৎ ধরো কোনো একটা তল রয়েছে, সেই তলের উপরে আরেকটা তল বা আরেকটা বস্তু ধরো গতিশীল হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ওই বস্তুটাকে ধরো টানা হচ্ছে কিন্তু বস্তুটা গতিশীল হচ্ছে না, বা ধরো বস্তুটা গতিশীল হচ্ছে, তখন কিন্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে বা যেদিকে গতিশীল হচ্ছে তার ঠিক উল্টো দিকে একটা বল সবসময় কাজ করে ওই গতির চেষ্টার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে, সেটাকে আমরা বলছি ঘর্ষণ বল। এর পরের যে কোশ্চেনটা রয়েছে, দেখো ঘর্ষণের উৎপত্তির কারণ কি। ঘর্ষণের উৎপত্তির কারণ হিসেবে অনেকগুলো কারণ তোমাদের বইয়ে দেখবে। আমি কিছু কারণ তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো কোনো একটা বস্তু রয়েছে, আমি এখানে একটা বস্তু রেখে নিলাম আর তার নিচে একটা তল রয়েছে, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা বস্তু। এবার কি হয়, আমরা যখন বস্তুকে দেখি তখন দেখতে কি মনে হয় যে অনেকটা মসৃণ বস্তু, ঠিক আছে, অমসৃণ নাও হতে পারে, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় যে বস্তুগুলোর তলগুলো কিন্তু মসৃণ নয়, কীরকম হয়, এরকম খাঁজ খাঁজ কটা হয়, ঠিক আছে। তাহলে এটা একটা বস্তু, এটাকে আমি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখছি, তখন মনে হচ্ছে যেন এটা খাঁজ কাটা কাটা। বা এই যে ধরো তল, এই তলটা দেখলে মসৃণ মনে হচ্ছে কিন্তু আসলে সেটা কি হয়, এই খাঁজ কাটা কাটা হয়। তাহলে কি হবে, এই খাঁজের সাথে এই খাঁজটা কি হবে, আটকে যেতে পারে, আটকে গেলে তখনই কিন্তু ঘর্ষণ বল তৈরি হয়। এছাড়া ঘর্ষণের উৎপত্তির কারণ হিসেবে আরেকটি জিনিস বলা হয় যে যখন দুটো তল পরস্পরের কাছাকাছি আসে তখন কি হয়, ওই তল দুটোর মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল, এটাকে আমরা ঘর্ষণের ক্ষেত্রে বলবো আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স, সেই আন্তরাণবিক আকর্ষণ বলটা কাজ করে। অর্থাৎ ধরো এখানে যে অণুগুলো রয়েছে আর এখানে যে অণুগুলো রয়েছে, সেই অণুগুলোর মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে বা আসঞ্জন বল কাজ করে। এটাকে আমরা বলছি কি, এটাই হচ্ছে ঘর্ষণের উৎপত্তির কারণ। তাহলে দেখো, ঘর্ষণের উৎপত্তির কারণ হিসেবে আমি কি লিখিয়েছি, যে সাধারণত দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে তারা পরস্পরের খাঁজে খাঁজে আটকে ঘর্ষণ সৃষ্টি করে। এছাড়া স্পর্শ বিন্দুগুলিতে দুটি তলের অণুগুলি এত কাছাকাছি চলে আসে যে ওই অণুগুলির মধ্যে আন্তরাণবিক বল বা আসঞ্জন বল ক্রিয়া করে। এই আসঞ্জন বলটাই হচ্ছে ঘর্ষণের উৎপত্তির কারণ। আচ্ছা, এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হলো ঘর্ষণ বলটা হচ্ছে কয় প্রকার ও কি কি। তাহলে এরকম সাধারণত দেখবে যে ঘর্ষণ বল হচ্ছে তিন প্রকার। একটাকে বলা হয় স্থিত ঘর্ষণ অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হচ্ছে চল ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন, আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। আমরা যেটা ঘর্ষণের ডেফিনেশন পড়েছিলাম যে একটা তল যখন অপর তলের সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তো স্থিত ঘর্ষণের ক্ষেত্রে মনে রাখবে যে গতিশীল হওয়ার চেষ্টা করে ওটাকে নিতে হবে, গতিশীল হয় বললে হবে না। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করে কিন্তু গতিশীল হতে পারে না, তখন একটা তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বলটা প্রয়োগ করে সেটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ বল। তাহলে স্থিত ঘর্ষণ বল বুঝতে পারলে, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু বস্তুটা কখনোই গতিশীল হবে না, গতিশীল হওয়ার কি হবে, চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আরেকটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বা ঘর্ষণের সীমামান। মনে রাখবে সীমাস্থ ঘর্ষণ বা ঘর্ষণের সীমামানটা কি, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে আমরা বলছি সীমাস্থ ঘর্ষণ বা ঘর্ষণের সীমামান। এখন এটা আমি একটা ছকের সাহায্যে দেখাবো যে সীমাস্থ ঘর্ষণ কখন কাজ করে, কখন স্থিত ঘর্ষণ কাজ করবে, কখন চল ঘর্ষণ কাজ করবে। ধরো আমি এখানে একটা ছকের সাহায্যে দেখাচ্ছি, এখানে একটা ছক দেখিয়েছি, দেখো যে প্রথমে পি দেওয়া আছে, তারপরে এফ দেওয়া আছে, তারপরে পি মাইনাস এফ,
এবং বস্তুটার অবস্থা। ধরো আমি কোনো একটা বস্তুর উপর কোনো বল প্রয়োগ করিনি, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বলটা হচ্ছে 0 এবং বস্তুটা স্থির আছে, স্থির থাকবে সেহেতু, তাহলে ঘর্ষণ বলটাও তখন 0, তাহলে লব্ধি বল P মাইনাস এফটাও হচ্ছে 0। এবার ধরো প্রযুক্ত বলটা আমি 1 ডাইন করলাম, তবু দেখলাম যে বস্তুটা স্থির রয়েছে। তার মানেটা কি? তার মানে নিশ্চয়ই লব্ধি বলটা 0 কেন হয়েছে না, ঘর্ষণ বলটা অটোমেটিক্যালি 1 বেড়ে গেছে, অর্থাৎ 1 মাইনাস 1 সমান 0। এইভাবে ধরো প্রযুক্ত বলটা আমি 2 করলাম, তখন ঘর্ষণ বলটা হয়ে গেল 2, কারণ বস্তুটা স্থির রয়েছে, মানে লব্ধি বলটা 0। এইভাবে বলটা বাড়াতে বাড়াতে ধরো প্রযুক্ত বলটা 10 ডাইন করেছি, তখনও ঘর্ষণ বলটা 10 ডাইন হয়ে গেছে, তার মানে বস্তুটা স্থির রয়েছে। কিন্তু ধরো প্রযুক্ত বলটা আমি 10 ডাইন থেকে সামান্য বাড়িয়েছি 10.1 ডাইন, কিন্তু ঘর্ষণ বলটা ধরো চেঞ্জ হয়নি, তাহলে সেক্ষেত্রে লব্ধি বলটা কত হয়ে যাবে? 0.1 ডাইন। তাহলে 0.1 ডাইন হলে তখন বস্তুটা কি হবে? গতিশীল হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির ছিল ততক্ষণ পর্যন্ত যে ঘর্ষণটা কাজ করছে সেটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ। কিন্তু যখন প্রযুক্ত বলের মান আস্তে আস্তে বৃদ্ধি করছি তখন ঘর্ষণ বলের মানটা কিন্তু দেখো একই রকম রয়ে গেছে, তার মানে কি লব্ধি বলের একটা মান পাচ্ছি এবং বস্তুটা গতিশীল হচ্ছে। তাহলে বস্তুটা গতিশীল হওয়ার সময় যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা বলছি চল ঘর্ষণ। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে স্থিত ঘর্ষণের একটা সর্বাধিক মান ছিল 10, তারপরে কিন্তু ঘর্ষণ বলটা একটুখানি কমে গেছে 9.8 ডাইন। তার মানে কি স্থিত ঘর্ষণের মান সব থেকে বেশি, চল ঘর্ষণের মান কিন্তু স্থিত ঘর্ষণ থেকে কিছুটা কম হয়। এবং ভালো করে যদি বলতে হয় যে স্থিত ঘর্ষণের সর্বাধিক যেটা মান, অর্থাৎ এখানে যেটা 10 ডাইন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি সীমাস্থ ঘর্ষণ বা ঘর্ষণের সীমামান, লিমিটিং ফ্রিকশন বলছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে স্থিত ঘর্ষণ কখন কাজ করবে না যখন বস্তুটা স্থির থাকবে, চল ঘর্ষণ কখন কাজ করবে না যখন বস্তুটা গতিশীল হবে, এবং স্থিত ঘর্ষণের যেটা সর্বাধিক মান সেটাকে আমরা বলছি ঘর্ষণের সীমামান। তাহলে দেখো এখানে আমি একটা কোশ্চেন লিখিয়েছি যে ঘর্ষণ বলকে বা স্থিত ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বল বলে কেন। এখানে লিখিয়েছি কি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করলে দেখা যায় যতক্ষণ বস্তুটি স্থির থাকে ঘর্ষণ বল কিন্তু নিজের থেকেই বৃদ্ধি পাচ্ছে। দেখো একটু চিন্তা করে, আমি যে ছকটা দেখিয়েছিলাম সেখানে প্রযুক্ত বলের মান 1 ডাইন 2 ডাইন 3 ডাইন করে বাড়াচ্ছিলাম এবং ঘর্ষণ বলটা কিন্তু অটোমেটিক্যালি 1 ডাইন 2 ডাইন 3 ডাইন করে বাড়ছিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে প্রযুক্ত বল যখন বাড়ছিল স্থিত ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছিল, সেই জন্য ঘর্ষণ বলকে আমরা বলবো স্বনিয়ন্ত্রক বল, কিন্তু বেসিক্যালি স্থিত ঘর্ষণকে বলবো স্বনিয়ন্ত্রক বল। এরপরে দেখো একটা কোশ্চেন লিখেছি, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া কি না, কোনো একটা বস্তু যখন কোনো তলের সংস্পর্শে থাকে তখন তল দ্বারা বস্তুর উপর যে বলটা কাজ করে ঊর্ধ্বমুখে সেটাকে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। যদি আমি একটা ছবির সাহায্যে তোমাকে দেখাতে যাই যে লম্ব প্রতিক্রিয়া কীরকম, দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো যে বস্তুটা এখানে রয়েছে, এখানে বস্তুর ওজনটা কি রয়েছে, ডাব্লুটা নিচের দিকে, আর দেখো ওজনের ঠিক উল্টো দিকে এই তলটার সাথে কি, এই তলটার সাথে লম্ব হবে যে প্রতিক্রিয়া বল। আমরা জানি নিউটনের থার্ড ল, ক্রিয়া যদি হয় তাহলে উল্টো দিকে কি হবে, একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে আরটাকে আমরা বলেছি লম্ব প্রতিক্রিয়া, এখানে পিটা কি হয়ে গেছে, প্রযুক্ত বল, আর তার ঠিক উল্টো দিকে কি হয়ে গেছে, ঘর্ষণ বল। এবং এটাকে আমরা যদি ঘর্ষণ বলটা সীমাস্থ ঘর্ষণ ভাবি, তার মানে কি এখানে বস্তুটা ঠিক গতিশীল হওয়ার উপক্রম হবে, গতিশীল হবে না, এটাকে ঘর্ষণ বলের আমরা বলছি সর্বাধিক মান বা সীমাস্থ ঘর্ষণ বল। আচ্ছা, চল ঘর্ষণ কাকে বলে? শীত ঘর্ষণের ক্ষেত্রে আমরা দেখলাম যে বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করছে, চল ঘর্ষণের ক্ষেত্রে কি হবে, বস্তুটা কিন্তু গতিশীল হবে। তাহলে দেখো সংজ্ঞাটা যেটা লিখিয়েছি যে কোনো একটা তল অপর তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, এখানে কিন্তু গতির চেষ্টা হয় না, গতিশীল হয়, তখন একটা তল অপর তলের গতির বিরুদ্ধে যে বলটা প্রয়োগ করছে তাকে আমরা বলছি চলঘর্ষণ বল। এখন তার মানে তুমি বুঝতে পারলে ওই যে ছকটা আমি করিয়েছিলাম সেটা হচ্ছে কি না, প্রযুক্ত বলের মানের বৃদ্ধির সাথে সাথে একটা ঘর্ষণ বল বৃদ্ধি পাচ্ছিল পি আর এফ। এখন ধরো তুমি এরকম একটা কোনো প্র্যাকটিক্যাল করলে সেখানে দেখলে যে প্রযুক্ত বলের মানের বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ বল কিভাবে পরিবর্তন হয় এবং সেই মানগুলোকে নিয়ে যদি তুমি একটা লেখচিত্র আঁকো
তাহলে লেখচিত্রটা কীরকম হবে দেখো, এখানে দেখিয়েছি এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বলকে অ্যাপ্লাই করেছি, মানে প্লট করেছি, আর ঘর্ষণ বলটা করেছি ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রযুক্ত বলের মানের বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ বলটা কী হচ্ছিল, অটোমেটিক্যালি বাড়ছিল, বাড়তে 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 এখানে যে পজিশনটা এসছে সেটা হচ্ছে আমরা বলছি সীমাস্থ ঘর্ষণ, মানে এখান থেকে এটা হচ্ছে ঘর্ষণ বলের সর্বাধিক মান। তারপরে কি হয়েছে, ওই স্থিত ঘর্ষণ থেকে একটুখানি ঘর্ষণটা কমে গেছে ঘর্ষণ বলটা, এবার এই বিসিটা হচ্ছে চল ঘর্ষণ বল। তাহলে দেখো আমি এখানে লেখচিত্রটা বুঝিয়েছি যে প্রযুক্ত বল বৃদ্ধি পেলে স্থিত ঘর্ষণের মানও বাড়তে থাকে। এই ঘটনা ওয়ে রেখা দ্বারা সূচিত হয়েছে, এটা হচ্ছে ওয়ে রেখা। আচ্ছা, প্রযুক্ত বল ওডিএস সমান হলে, এই যে দেখো প্রযুক্ত বল ওডিএস সমান হলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়। এই অবস্থায় স্থিত ঘর্ষণের মানটা হচ্ছে সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মানটা কত হলো, এডি। এডিটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এবার দেখো প্রযুক্ত বলের মান যদি আরও বৃদ্ধি করি তাহলে বস্তুটা যখন চলতে শুরু করবে তখন চলঘর্ষণ বলটা কাজ করবে, এবং এই চলঘর্ষণের মানটা সীমাস্থ ঘর্ষণের থেকে সামান্য কম। দেখো লেখচিত্রে দেখিয়েছি এটা হচ্ছে চলঘর্ষণ বিসিটা, এবং সেটা স্থিত ঘর্ষণের মান থেকে কি হয়েছে, সামান্য কমে গেছে। আবার প্রযুক্ত বলের মান যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু চলঘর্ষণের মানটা কি ধ্রুবক থাকছে, মানে এই যে ধরো বিসিটা কিন্তু চলঘর্ষণের মানটা জেনারেলি আমাদের ধ্রুবক থাকে। এরপর তোমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সূত্র। স্থিত ঘর্ষণের সূত্র পরীক্ষায় কিন্তু পড়ে। প্রথম সূত্র কি দেওয়া আছে না, স্থিত ঘর্ষণ বল সর্বদা তল দুটির আপেক্ষিক গতির বিরুদ্ধে চেষ্টা করে। তুমি দেখো যে সংস্পর্শযুক্ত দুটো তল ছিল তার কি হচ্ছিল, যেদিকে বস্তুটা গতিশীল হচ্ছে বা যেদিকে তলটা গতিশীল হচ্ছে স্থিত ঘর্ষণ বল কি হচ্ছে, তার উল্টো দিকে কাজ করছে। অর্থাৎ আমার নিচের তলটা স্থির, ওপরের তলটা গতিশীল, মানে ওর একটা আপেক্ষিক গতি রয়েছে। তাহলে আপেক্ষিক গতির উল্টো দিকে কিন্তু স্থিত ঘর্ষণ বলটা কাজ করে। এরপরে দ্বিতীয় সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল অর্থাৎ ক্যাপিটাল এফ দিয়ে যদি সেটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তুমি দেখো চিত্রতে তুমি দেখেছিলে যে এফ একদিকে ছিল, উল্টো দিকে আর আর ছিল, এফ এর মানটা বাড়লেও কিন্তু আর এর মানটা বৃদ্ধি পায়। এখানে উল্টো দিকে চিন্তা করো, যদি কোনো একটা বস্তুর ওজন বাড়ে তাহলে কি হবে, লম্ব প্রতিক্রিয়া বাড়বে। লম্ব প্রতিক্রিয়া বাড়লে কি হবে, প্রযুক্ত বলের পরিমাণটা তোমাকে বাড়াতে হবে, আর প্রযুক্ত বলটা বাড়লে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু সীমাস্থ ঘর্ষণ বলটাও বাড়বে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এফ ভেরিজার্স আর, তাহলে এফ সমান হলো মিউ ইন্টু আর। এই মিউ যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ওটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, মিউ দিয়ে। এখন এখানে তোমাদেরকে একটা আমি মজার কোশ্চেন করছি, তোমরা বলতে পারবে যে বোবা বেড়াল হাঁটতে পারে না কেন? তোমরা চিন্তা করে দেখো, বোবা বেড়াল হাঁটতে, এটা একটা মজার কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন নেই। বোবা বেড়াল হাঁটতে পারে না মানে কি, বোবা বেড়াল কি সুরে ডাকে, মিউ মিউ সুরে ডাকে। তাহলে মিউ বোবা হলে কি হবে, মিউ মিউ সুরে ডাকতে পারবে না, তার মানে কি তার মিউটা হচ্ছে জিরো। আর মিউ যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, ঘর্ষণ বলটা জিরো, আর যে স্থানে ঘর্ষণ থাকবে না সেখানে তো হাঁটা সম্ভব নয়। সেই জন্য বলা হয় যে বোবা বেড়াল হাঁটতে পারে না। ঠিক আছে, এটা একটা জাস্ট মজার কোশ্চেন করলাম। আচ্ছা, এরপরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ বলের ক্ষেত্রে তৃতীয় সূত্রটা কি হবে, মানে স্থিত ঘর্ষণের তৃতীয় সূত্র। স্থিত ঘর্ষণের তৃতীয় সূত্রটা আমি দেখাচ্ছি, একটুখানি পেজটাকে উল্টাতে হবে। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি, তৃতীয় সূত্রটা আমি দেখাচ্ছি যে এই দেখো, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, বরং স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। এর মানেটা কি, মানে হচ্ছে যে স্থিত ঘর্ষণ বলটা যেটা কাজ করছে দুটো সংস্পর্শতলে কাজ করছে, তো ওই সংস্পর্শতলের ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করবে না। তোমরা দেখবে এরপরে একটা যখন চ্যাপ্টার আসবে সেটা হচ্ছে সান্দ্রতা। সেই সান্দ্রতা অনেকটা ঘর্ষণ বলের মতোই, কিন্তু সেই সান্দ্রতাজনিত বলটা কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু এখানে ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু স্থিত ঘর্ষণ বলটা কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, বরং প্রকৃতির উপর। প্রকৃতির উপর মানে কি, কতটা সে মসৃণ। যেমন ধরো একটা মাটি বা মেঝে রয়েছে আর একটা শ্যাওলা রয়েছে, শ্যাওলাযুক্ত মাটি, তাহলে শ্যাওলাযুক্ত মাটিতে নিশ্চয়ই ঘর্ষণ বলটা কম, ওই জন্যই শ্যাওলাযুক্ত মাটির উপর হাঁটা যাচ্ছে না, কারণ কি ওখানে পা পিছলে যাচ্ছে। তাহলে স্পর্শতলের প্রকৃতিটা কীরকম, সেটা কতটা মসৃণ বা কতটা অমসৃণ, এর উপর কিন্তু স্থিত ঘর্ষণ বলটা নির্ভর করে। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলেছিলাম যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক।
আমরা দেখলাম যে স্থিত ঘর্ষণ বলটা কি ছিল এফ, আর লম্ব প্রতিক্রিয়া কি ছিল আর। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া যদি আর হয় আর স্থিত ঘর্ষণ বলটা যদি এফ হয়, আমরা দেখলাম যে এফ ভেরিজার্স আর, তার মানে এফ সমান কি হচ্ছে মিউ আর। মিউটা কত, তাহলে এখান থেকে এফ বাই আর। তার মানে আমি কী বলতে পারি, ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন কি হবে না, সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া যেটা অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবং দেখো এটা দুটো বলের অনুপাত, তো তাহলে এর কোনো একক বা মাত্রা থাকবে না। এফটাও সীমাস্থ ঘর্ষণ বল, লম্ব প্রতিক্রিয়াও হচ্ছে একটা বল, তাহলে সেক্ষেত্রে এর কোনো একক বা মাত্রা থাকবে না। তারপর দেখো একটা কোশ্চেন বলছি, মানে মিউ এর মান দিয়ে একটা অনেক সময় কোশ্চেন দেয় যে মিউ এর মানটা এক অপেক্ষা কি কম হয় না বেশি হয়। সাধারণত তুমি দেখবে যে এফ বাই আর, তো আর এর মানটা সবসময় বেশি হওয়ার জন্য এফ এর মানটা তার তুলনায় কম, তার জন্য মিউ এর মানটা একের থেকে সাধারণত কম হয়। কিন্তু তাহলে কি মিউ এর মানটা কখনোই একের বেশি হবে না? এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার রয়েছে, যে আমরা যদি বায়ুশূন্য স্থানে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করা, ভালো করে শোনো, বায়ুশূন্য স্থানে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করা দুটো তামার তল নিয়ে নিই, তাহলে কিন্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা 1.6 পর্যন্ত হতে পারে। অথবা দুটো কাঁচের তল নিয়ে নিলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা 1 হতে পারে। তার মানে আমরা যেটা বলছি যে মিউ এর মানটা সবসময় একের থেকে কম হয়, এটা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে একের বেশিও হতে পারে। এবং এখানে একটা উদাহরণ দিলাম যে দুটো তামার তলের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 1.6 হতে পারে, কাচের তলের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা 1 হতে পারে। ঠিক আছে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, আর ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা জানি মিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ঘর্ষণ কোণ আর ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক রয়েছে, দেখো এখানে আমি একটা ছবি এঁকে পুরো ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি। যে কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটার ওজনটা কি রয়েছে, নিচের দিকে রয়েছে, প্রযুক্ত বলটা কোন দিকে রয়েছে, পিটা এইদিকে রয়েছে, সীমাস্থ ঘর্ষণ বল এফটা কোন দিকে রয়েছে, এইদিকে রয়েছে, আর লম্ব প্রতিক্রিয়া আরটা হচ্ছে তলের সাথে লম্ব। এবার ধরো এফ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর হচ্ছে একটা ভেক্টর রাশি। এই দুটো ভেক্টর রাশিকে যদি আমি সামান্তরিক সূত্রানুসারে যোগ করতে চাই, অর্থাৎ লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে কি পাবো, এটা ধরো একটা সামান্তরিক। তোমরা ভেক্টরে পড়েছো যে সামান্তরিক সূত্রানুসারে কি হয়, এই ছেদবিন্দু দিয়ে যে অঙ্কিত যে কর্ণটা, এটাই কিন্তু লব্ধিকে প্রকাশ করে। তাহলে এটা ছিল লম্ব প্রতিক্রিয়া, আর এইটা হয়ে গেল লব্ধি প্রতিক্রিয়া। মনে রাখবে এসটাকে আমরা বলছি লব্ধি প্রতিক্রিয়া। এখানে আমি দেখো পাশে লিখে দিয়েছি কোনটা লম্ব প্রতিক্রিয়া, কোনটা লব্ধি প্রতিক্রিয়া, কোনটা বস্তুর ওজন, কোনটা সীমাস্থ ঘর্ষণ বল, সব কিন্তু লেখা রয়েছে, একটু মনে মনে চিন্তা করে নাও। এবার মনে রাখবে এই যে লম্ব প্রতিক্রিয়া আর এই যে লব্ধি প্রতিক্রিয়া, এদের মধ্যে যে কোণটা থাকবে, এই যে ল্যামডা, এটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া যেটা লব্ধি, সেটাকে আমরা বললাম লব্ধি প্রতিক্রিয়া, আর লব্ধি প্রতিক্রিয়ার সাথে লম্ব প্রতিক্রিয়ার যেটা কোণ, সেটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। ওটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার তুমি একটু মনে মনে চিন্তা করো যে এই যে এস, তোমরা তো সেই লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন পড়েছো ভেক্টর চ্যাপ্টারে। তাহলে লম্ব উপাংশে ভেক্টরের বিভাজনে আমরা যদি এই এসটাকে দুটো উপাংশতে ভাগ করতে চাই, অর্থাৎ এইদিকে একটা আর এই দিকে একটা, তাহলে তুমি চিন্তা করো যেদিকে কোণ থাকে সেদিকটা আমরা কস বলেছিলাম। তো তাহলে এস যদি এটা একটা ভেক্টর হয়, তাহলে এই দিকে আমার ল্যামডা কোণটা রয়েছে, তাহলে এই দিকটা কি হবে এস কস ল্যামডা, আর এই দিকটা কি হবে এস সাইন ল্যামডা, তাই তো? তাহলে তার মানে আমি কি বলতে পারি, এই আর ভেক্টরটা হচ্ছে কার সাথে সমান, এস কস ল্যামডার সাথে সমান। এফ ভেক্টরটা কার সাথে সমান, এস সাইন ল্যামডার সাথে সমান। তাহলে দেখো আমি এখানে লিখিয়েছি যে এফ সমান হচ্ছে এস সাইন ল্যামডা আর আর সমান হচ্ছে এস কস ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা মিউ এর ভ্যালুটা বার করে নিই, তাহলে মিউ সমান কত হবে এফ বাই আর। এফটা কত ছিল এস সাইন ল্যামডা, আরটা কত ছিল এস কস ল্যামডা। তাহলে এস এস ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিউ সমান একটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র পেয়ে গেলাম, মিউ সমান ট্যান ল্যামডা। এটা কার কার সম্পর্কে পেলাম, মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাদের মধ্যে যেটা রিলেশন সেটা মনে রাখবে, মিউ সমান ট্যান ল্যামডা। এখন এই যে সম্পর্কগুলো রয়েছে এফ এবং আর, আরেকটা কি বললাম এস, এসটা কি ছিল লব্ধি প্রতিক্রিয়া। অনেক সময় কি দেয়, এই যে লব্ধি প্রতিক্রিয়া এসের সাথে লম্ব প্রতিক্রিয়ার রিলেশন দিয়ে দেয়, কিন্তু সেখানে কোনো ল্যামডা থাকবে না।
ঠিক আছে, লব্ধি প্রতিক্রিয়ার সাথে লম্ব প্রতিক্রিয়ার একটা রিলেশন বার করতে হবে, সম্পর্ক, যেখানে ল্যামডা থাকবে না, মিউ থাকবে শুধুমাত্র। তাহলে তুমি আমার মনে মনে চিন্তা করো, এটাকে যদি আমি এই দুটো সমীকরণকে বর্গ করে যোগ করতে চাই তাহলে কত বেরোবে না, এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হয়ে যাবে এস সাইন ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস এস কস ল্যামডা তার হোল স্কোয়ার। তাহলে এস স্কোয়ারটা কমন চলে গেল, তাহলে ভেতরে কি থাকছে, সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা। এখন আমরা জানি সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা সমান কত হয়, 1 হয়ে যায়। তাহলে এখানে কি পড়ে থাকলো, এস স্কোয়ার। তাহলে উল্টো দিকে আমি ঘুরিয়ে লিখে দিলাম, এস স্কোয়ার সমান কত হবে, তাহলে এই যে এস স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে এফ স্কোয়ার প্লাস কি চলে আসবে, আর স্কোয়ার। এবার তুমি চিন্তা করে দেখো, এই যে এফ, এফ মানে কি ছিল, মিউ আর, তাহলে এফের জায়গাটাতে আমি কি করেছি, মিউ আরটা বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, এস স্কোয়ার সমান হয়ে গেল মিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার তুমি ভাবো এখান থেকে আর স্কোয়ারটা কী হবে, কমন চলে যাবে। তাহলে দেখো আমি পরের লাইনে কি আর স্কোয়ারটাকে কমন নিয়েছি, তাহলে কি ভেতরে কি চলে এলো, মিউ স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমরা যেটা লব্ধি প্রতিক্রিয়া এস পাচ্ছি সেটা কত হয়ে গেল, আর ইন্টু রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1। এইটাই কিন্তু লব্ধি প্রতিক্রিয়ার সাথে লম্ব প্রতিক্রিয়ার সম্পর্ক। এই সম্পর্কটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে অনেক সময় অঙ্ক দিতে পারে বা থিওরিটাও হয়তো দিয়ে দিতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ঘর্ষণ কোণ আর মিউ তাদের মধ্যে কি রিলেশন হতে পারে সেটা বোঝা গেল। আচ্ছা, এরপর তোমাদেরকে আমি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস করাবো, সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। আমি দেখে নিই কোথায় আমার স্থিতিকোণ বা বিরাম কোণটা রয়েছে, একটু ওয়েট করো। স্থিতিকোণ বা বিরাম কোণ, স্থিতিকোণ বা বিরাম কোণ আমি দেখাচ্ছি। দেখো স্থিতিকোণ বা বিরাম কোণটা কি না, এখানে আমি দেখো দেখিয়েছি একটা কোশ্চেন লিখেছি, স্থিতিকোণ বা বিরাম কোণ কাকে বলে আর ঘর্ষণ গুণাঙ্কের সাথে সম্পর্ক নির্ণয় করো। এখানে একটা আমি প্রথমে সংজ্ঞাটা পড়ছি, তারপর তোমাদের জিনিসটাকে বোঝাবো যে নতিকোণের সর্বোচ্চ যে মানের জন্য নততলের উপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতিকোণ। একটু তুমি ভাবো, ধরো আমি কোনো একটা নততল নিয়ে নিচ্ছি, আমি এখানে সামনাসামনি আমার কোনো নততল আছে, ধরো আমি এইটাকে নিলাম, এটা একটা ধরো তল, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এটা আমি ধরো এটা তল। এবার আমি কি করছি, এখানে আমি একটা বস্তুকে নেব, ঠিক আছে। নততল মানে কি, সমতল মানে যেটা সোজা থাকবে, আর নততল মানে এটাকে আমি একটা উঠিয়ে দিলাম মানে কি, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলি ইনক্লিনেশন বা আনতি। এবার ধরো আমি একটা বস্তুকে রেখেছি, ধরো এই ঢাকনাটাকে রেখেছি, এবার আমি নততলের নতিকোণটা আস্তে আস্তে বাড়াচ্ছি, এই দেখো বাড়ানোর সাথে সাথে কী হলো, একটা সময় কী হলো না, বস্তুটা গতিশীল হতে শুরু করছে, ঠিক আছে। তখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি, স্থিতিকোণ বা বিরাম কোণ। মানে গতিশীল হবে না, জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তুমি এটা বাড়িতেও দেখতে পারো প্র্যাকটিক্যাল করে, যে একটা সমতলে ধরো, এখানে সমতলে যদি এই বস্তুটাকে রেখে দিই তাহলে বস্তুটা স্থির থেকে যাবে। এবার ধরো আমি সমতলটাকে আজ থেকে উঠিয়ে দিলাম, ওঠাচ্ছি, ঠিক একটা সময় আসবে যখন সে গতিশীল হওয়া শুরু করবে, তাহলে তখন যে নতিকোণটা পাবো সেটাকে আমরা বলছি বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে নতিকোণের সর্বোচ্চ যে মানের জন্য নততলের উপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে আমরা বলছি স্থিতিকোণ বা বিরাম কোণ। তাহলে দেখো এখানে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি যে বিরাম কোণ বা স্থিতিকোণ যখন থিটা হয় তখন কি হয় ব্যাপারটা, এবং এই ছবিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, কেননা মনে রাখবে এটা একটা বস্তু রয়েছে, এটা একটা নততল, এসিটা হলো নততল। এই বস্তুটাকে সবসময় এইভাবে তোমরা আঁকার চেষ্টা করবে, যাতে কি হয় না, বস্তুটা তলের লম্ব প্রতিক্রিয়া, মানে লম্ব প্রতিক্রিয়া বলতে কি, এই যে তলটা রয়েছে তার সাথে যেন লম্ব প্রতিক্রিয়া আরটা তুমি আগে এঁকে নেবে। আর কি আঁকবে না, বস্তুটা যেটা ওজন, যেটা ভারকেন্দ্র দিয়ে সবসময় ডাব্লুটাকে তুমি নিচের দিকে আসবে, এবং মনে রাখবে এই লাইনটা আঁকার সময় যেন সেটা এ বির সাথে সমান্তরাল হয়, নাহলে কিন্তু একদম ছবিটা ঠিক হবে না। এ বি রেখার সাথে এই ডাব্লুটা যেন কি হয়, একদম সমান্তরাল হয়। তাহলে তুমি ডাব্লুটা করে নিলে, ঠিক আছে। এইটা তোমার স্থিতিকোণ বা বিরাম কোণ ছিল। এই অ্যাঙ্গেলটা থিটা হলে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কেন থিটা হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে না পারলে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও, আমি তখন বলে দেবো ব্যাপারটা, যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে, এটা চিন্তা করবে তোমরা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে কেন এই অ্যাঙ্গেলটাও থিটা হয়।
এবার বলি এটাকে আমরা এইদিকে আর এইদিকে কেন ভেঙেছি না, আমরা জানি ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন অনুযায়ী এই যে ডাব্লুটা, এটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করি, একটা নততল বরাবর আর নততলের সাথে লম্ব বরাবর, তোমরা তো বুঝতে পারছো যে এই ডাব্লুটা যদি থাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে যেদিকে কোণ থাকে সেদিকটা হয় কস, তাহলে ডাব্লুটার এই দিকটা কী হলো, এদিকটা হলো ডাব্লু কস থিটা, আর এই দিকটা হয়ে গেল ডাব্লু সাইন থিটা। ঠিক আছে, ডাব্লুটাকে আমি দুটো উপাংশতে ভেঙে নিলাম। এবার একটা জিনিস চিন্তা করো, বস্তুটা তো এই নততলের যখন এই কোণটা নতিটা সীমা মানে স্থিতিকোণ বা বিরামকোণের সমান, তখন তো বস্তুটা নামার ঠিক উপক্রম হবে। এবার কার জন্য নামছে না, এই ডাব্লু সাইন থিটা বলের জন্য নামছে। এবার কেন নামতে পারছে না, না উল্টো দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। তার মানে সীমাস্থ ঘর্ষণ, যখন ঘর্ষণ বলের সর্বাধিক মান কাজ করে তখন কি হয় না, এই সীমাস্থ ঘর্ষণ বলের মানটা ডাব্লু সাইন থিটা সমান হয়ে যায়। এবং মনে রাখবেন নতিকোণের থিটার মানটা যদি আরেকটু বাড়িয়ে দিই, অর্থাৎ সাইন থিটার মান তখন ইনক্রিজ করবে, তাহলে কি হবে না ডাব্লু সাইন থিটার মানটা এফের তুলনায় কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে তখন কিন্তু বস্তুটা একটা ত্বরণ সহকারে পড়তে শুরু করবে। কিন্তু আমি এখানে কি আলোচনা করছি না, থিটা কোণটা স্থিতিকোণ বা বিরাম কোণের সাথে সমান, তাহলে সেক্ষেত্রে কি হবে না এই সীমাস্থ ঘর্ষণ বলটা হচ্ছে ডাব্লু সাইন থিটার সাথে সমান। বোঝা গেল ব্যাপারটা। আর এই যে লম্ব প্রতিক্রিয়া আর যেটা রয়েছে, তুমি দেখেই বুঝতে পারছো লম্ব প্রতিক্রিয়া আরটা কার সাথে সমান হবে, ডাব্লু কস থিটার সাথে সমান হবে। এটা কিন্তু পুরোটাই সীমাস্থ ঘর্ষণ, মানে বস্তুটা ঠিক গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু মনে রাখবে যদি আমরা নতিকোণটাই স্থিতিকোণ বা বিরামকোণের থেকে একটুখানি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ডাব্লু সাইন থিটার মানটা বেড়ে যাবে। এখন আমি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। দেখো ডাব্লু সাইন থিটাটা হচ্ছে কি, ধরো 30 নিউটন, আর এফটাও হচ্ছে 30 নিউটন। ঠিক আছে, এবার থিটার মানটা আমি বাড়িয়ে দিলাম, তখন কি হবে, সাইন থিটার মান বাড়বে। তোমরা জানো ধরো থিটার মান 30 ডিগ্রি থেকে যখন আমরা 90 ডিগ্রিতে চলে যাই, তখন কি হয়, সাইন থিটার মান বাড়ে, মানে থিটার মান বাড়লে সাইন থিটা বাড়বে। তাহলে ডাব্লু সাইন থিটা ধরো 30-এর জায়গায় হয়ে গেল 35 নিউটন। আর এদিকে এটা কিন্তু সীমাস্থ ঘর্ষণ, এর থেকে বাড়বে না, 30 নিউটন। তার মানে কি, তখন বস্তুটা ত্বরণ সহকারে গতিশীল হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমি লিখেছি যে ধরা যাক ডাব্লু ওজনের একটি বস্তু একটি নততলের উপর রাখা আছে, নততলের নতিকোণ যখন থিটা, তখন বস্তুটি নিচের দিকে নামার উপক্রম হয়েছে। সুতরাং এক্ষেত্রে থিটা হচ্ছে বিরামকোণ এবং এফ হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। এখন ডাব্লু ওজনকে যদি লম্ব উপাংশে বিভক্ত করা হয়, তাহলে ডাব্লু কস থিটা উপাংশটি কী হবে, লম্ব প্রতিক্রিয়া আরকে প্রশমিত করবে, এবং সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে ডাব্লু সাইন থিটা উপাংশটা কী হবে না নততল বরাবর নিচের দিকে কাজ করবে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল এফ এর সাথে সমান হবে। তাহলে এফ সমান কী ধরেছি, ডাব্লু সাইন থিটা, আর আর সমান কী হয়ে গেছে, ডাব্লু কস থিটা। এবার তুমি চিন্তা করে দেখো ঘর্ষণ গুণাঙ্ক আমি বলেছিলাম মিউ সমান হচ্ছে এফ বাই আর, তাহলে এফ বাই আর হলে কী হবে, এফ মানে হচ্ছে ডাব্লু সাইন থিটা, আর মানে ডাব্লু কস থিটা, ডাব্লু ডাব্লু ক্যান্সেল হয়ে গেল, তাহলে ট্যান থিটা। তাহলে দেখো আমি একটু আগে বলেছিলাম যে ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ কোণের যেটা সম্পর্ক ছিল সেটা ছিল মিউ সমান ট্যান ল্যামডা। আবার দেখো অদ্ভুত ব্যাপার, এখানে আমি স্থিতিকোণ বা বিরামকোণ যার সাথে মিউ এর একটা রিলেশন বার করলাম, সেটাও কিন্তু হয়ে গেল মিউ সমান ট্যান থিটা। এবার তোমাকে যদি কোশ্চেন করে দেয় যে ঘর্ষণ কোণের সাথে স্থিতিকোণ বা বিরামকোণের কি সম্পর্ক থাকতে পারে, ঘর্ষণ কোণের সাথে, তাহলে একটু মনে মনে চিন্তা করো। ঘর্ষণ কোণের সাথে স্থিতিকোণ বা বিরামকোণের সম্পর্ক এটাই থাকবে যে আমরা পেলাম মিউ সমান, আগে পেলাম কি ট্যান ল্যামডা, আর এখানে কি পেলাম মিউ সমান ট্যান থিটা। তার মানে কি ট্যান থিটা সমান হয়ে গেল ট্যান ল্যামডা, আর তাহলে থিটা সমান ল্যামডা। তাহলে সেটাও আমি দেখো করে দেখিয়েছি, আমি একটুখানি তোমাদের ডিস্টার্ব করছি। হ্যাঁ, মিউ সমান তাহলে কি দাঁড়িয়ে গেল, মিউ সমান হচ্ছে এই যে দেখো দেখিয়েছি, মিউ সমান ট্যান থিটা হলো। এবার দেখো আমি আগের ছবিটাকে আবার ব্যাখ্যা করেছি। সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া আর এবং লব্ধি প্রতিক্রিয়া এস হলে এফ সমান হবে এস সাইন ল্যামডা, আর আর সমান হলো এস কস ল্যামডা। একটু আগে বলেছিলাম কিন্তু এই মিউ সমান এফ বাই আর, তাহলে এস সাইন ল্যামডা বাই এস কস ল্যামডা, মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে আগে পেলাম মিউ সমান ট্যান থিটা, এখানে পেলাম মিউ সমান ট্যান ল্যামডা, ট্যান ল্যামডা সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে ল্যামডা সমান থিটা। এখন পরীক্ষার সময় যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণের সাথে ঘর্ষণ কোণের সম্পর্ক। তো আমি দেখে এসেছি সাধারণত স্টুডেন্টটা কী করে না, স্থিতিকোণ বা বিরামকোণে নততল দিয়ে ছবিটাকে দেখালো, দেখিয়ে পরে ওটাকে ভালো করে প্রমাণ করে দিল যে মিউ সমান ট্যান থিটা, কিন্তু আমরা জানি বলে লিখে দেয় যে মিউ সমান ট্যান ল্যামডা। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা মিউ সমান ট্যান ল্যামডা প্রমাণটা ছোট করে দেবে, কারণ ওই ছবিটা জাস্ট আঁকবে। ছবিটা কোন ছবিটা আঁকবে, এই যে এই ছবিটা জাস্ট এঁকে নেবে তাড়াতাড়ি করে, ছবিটা এঁকে এফ সমান এস সাইন ল্যামডা
আর সমান এস কস ল্যামডা, তাহলে মিউ সমান হচ্ছে এফ বাই আর করে ওখান থেকে তুমি মিউ সমান ট্যান ল্যামডাটা একটু দেখিয়ে দিয়ে তারপরে তুমি ট্যান ল্যামডা সমান ট্যান থিটা দেখাবে, তাহলে কিন্তু তুমি নম্বরটা পুরো পাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা জিনিস তোমাদের শেখাবো, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে নততলের ক্ষেত্রে কি হয়, যখন স্থিতিকোণ বা বিরামকোণের সাথে সমান হয় তখন কি হয় না বস্তুটা ঠিক গতিশীল হওয়ার উপক্রম করে। এরপরে যদি আমরা নতিকোণটা ওই স্থিতিকোণ বা বিরামকোণের থেকে সামান্য বৃদ্ধি করি, তাহলে আমি একটু আগে বললাম না যে ডাব্লু সাইন থিটার মানটা বৃদ্ধি পাবে ওই ঘর্ষণ বলের তুলনায়, সীমাস্থ ঘর্ষণের তুলনায়, মানে নিচের দিকে কি হবে একটা এক্সট্রা বল পাচ্ছি, লব্ধি বল পাচ্ছি। তাহলে বস্তুটার উপর যদি লব্ধি বল একটা নিচের দিকে পাওয়া যায় তাহলে কি হবে, বস্তুটা নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে কতটা বলেও নামছে এবং ওই বলটা আমরা তো বস্তুটার ভরটা ধরেই নিতে পারি যে বস্তুটার ভরটা হচ্ছে এমজি, তাহলে সেক্ষেত্রে আমরা বস্তুটার ত্বরণও বার করতে পারি। তাহলে এখানে আমি একটা কোশ্চেন লিখেছি, দেখো যে নততলের উপর রাখা কোনো বস্তুর নিম্নমুখী ত্বরণের রাশিমালা নির্ণয় করো। তাহলে আমি এটা একটা ছবির সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে নততলের উপর রাখা কোনো একটা বস্তুর নিম্নমুখী ত্বরণের রাশিমালা। একটু ওয়েট করো, হ্যাঁ দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমি ডাব্লুটাকে কি করেছি এমজি করে দিয়েছি। এমজি মানে কি, আমরা তো জানি ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে এমজি হচ্ছে ওই একই রকম, দেখো এ বির সাথে সমান্তরালভাবে এমজি কাজ করছে। ঠিক আছে, এই যে থিটা অ্যাঙ্গেলটা এটা হচ্ছে বিরামকোণের থেকে বেশি, মনে রাখবে, তবেই তো বস্তুটা নিচের দিকে নামবে। বিরামকোণের ক্ষেত্রে কি হয়েছিল, বস্তুটা এখানে চলার উপক্রম করেছিল, বস্তুটা কিন্তু নড়েনি, তখন সীমাস্থ ঘর্ষণ বল কাজ করছিল। কিন্তু এখানে বিরামকোণের থেকে থিটা কোণটা বেশি, তার ফলে কি হয়েছে না এমজি সাইন থিটা ফোর্সটা বেড়ে গেছে এফের তুলনায়, তখন বস্তুটা একটা ত্বরণ সহকারে নামছে। তাহলে দেখো লিখিয়েছি যে ধরা যাক এম ভরের একটা বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটা নততলে স্থিরাবস্থায় আছে। এখন নততলের নতিকোণ থিটার মান যদি স্থিতিকোণ বা বিরামকোণ অপেক্ষা বেশি হয় তাহলে বস্তুটা একটা স্থির ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে এখান ছবি থেকে তুমি বলো, একটু চিন্তা করে দেখো যে এই দিকে আমার ঘর্ষণ বলটা আছে আর এই দিকে আমার কি রয়েছে এমজি সাইন থিটা রয়েছে। আমি বললাম এই বলটা বেশি, তাহলে কত বেশি, কত বেশি বার করতে গেলে এটা থেকে নিশ্চয়ই এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি কি বলতে পারি লব্ধি বলটা কত, এমজি সাইন থিটা মাইনাস ক্যাপিটাল এফ। তাহলে দেখো আমি লিখিয়েছি নততল বরাবর বস্তুটির উপর নিম্নমুখী লব্ধি বল কত, এমজি সাইন থিটা মাইনাস এফ। এবার তুমি চিন্তা করে দেখো এফ সমান কি ছিল মিউ আর, তাহলে এফের জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি মিউ আরটা বসাতে পারি, বোঝা গেছে, এমজি সাইন থিটা মাইনাস মিউ আর। এবার দেখো এই আর এর সাথে আমার উল্টো দিকে কি রয়েছে এমজি কস থিটা, তাহলে আমি এখানে আর এর জায়গাটাতে এমজি কস থিটাটা বসাতে পারি। তাহলে দেখো আমি পরে লিখেছি এমজি সাইন থিটা মাইনাস কি চলে এসছে মিউ এমজি কস থিটা, বোঝা গেছে তো, আর এর জায়গায় এমজি কস থিটাটা লিখিয়েছি। তারপর কি হয়েছে না এমজিটা আমার কমন গেছে, এমজি কমন গেলে কি চলে এসছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, বোঝা গেছে, এটা কি লব্ধি বল। এবার তুমি বলো তো এই লব্ধি বল থেকে ত্বরণ বার করতে গেলে কি করব না ভর দিয়ে ভাগ করে দেবো, তাহলে এমটা কেটে যাবে, তাহলে নিম্নমুখী ত্বরণ কি হলো নিম্নমুখী লব্ধি বল বাই বস্তুর ভর, তাহলে এমজি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই এম, তাহলে এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে নিম্নমুখী ত্বরণটা চলে এসছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই পড়ালাম। এরপর ঘর্ষণের সেকেন্ড ক্লাসে আমরা দেখাবো কিভাবে ঊর্ধ্বমুখী ত্বরণ আসে বা কোনো একটা বস্তুর সাম্যাবস্থা কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, বা ঘর্ষণের সুবিধা অসুবিধা, ঘর্ষণ শঙ্কু বলতে কি বোঝায়, এরকম আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং কিছু নিউমেরিক্যালস ওখান থেকে আমি দেখাবো পরের ক্লাসে। যে ঘর্ষণের নিউমেরিক্যালসগুলো অনেকে বলে যে ভীষণ কঠিন, কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখো শিখিয়ে দেবো ঘর্ষণের নিউমেরিক্যালসগুলো পরের ক্লাসে। সেই নিউমেরিক্যালসগুলো তোমরা প্র্যাকটিস করলেই তোমরা প্রবলেম সেট 1 2 3 যে বইটা ইউজ করো না কেন সেই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই, আশা করি এই ক্লাসটা তোমরা কি করবে, এটার আমি নোটস যেটা আছে সেটা আমি ওই কমেন্ট বক্সে পাঠিয়ে দেবো বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। ঠিক আছে, নোটসটা তোমরা লিখে নেবে, প্রথমে লিখে নিয়ে ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা পুরোটা দেখার পর তারপর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, তাহলে হয়তো দেখবে পরের দিকে আমি আরও অনেক বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।